নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান। কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। রসরাজ সীতারাম। পর্ব ৩। রসরাজ সীতারাম হাসির গল্পের রাজা। এমনি সাদামাটা সবাকার জন্য বেজায় হাসির গল্প কম নেই সীতারামের ঝুলিতে। কথায় কথায় নমুনা বের করেন। তাঁর গল্প বলার কি সাবলীল ভঙ্গি, কি নাটকীয় বর্ণনা, কি শিক্ষণীয় ব্যঞ্জনা। সীতারাম গল্প বলছেন সেই অতি পরিচিত গল্প, কর্মী গুরু ও অকর্মা শিষ্যের গল্প। সীতারাম বলছেন সেবকদের আলস্য পরিত্যাগ ও কর্মে উদ্বুদ্ধ করবার জন্যে। গুরু শিষ্য ভ্রমণে বেরিয়েছেন। গুরুদেব আগে, পেছনে তাঁর তল্পিবাহক শিষ্য। অনেক পথ চলার পর আহারের প্রয়োজনে কিছুক্ষণ যাত্রা বিরতি। দেখে শুনে নিজেই রাঁধবার উপযুক্ত জায়গা বাছলেন গুরুদেব। গ্রামাঞ্চলে এক বৃক্ষতল। কাঠের অভাব আর হলো না। রান্না চাপানো হবে, আগুন দরকার। গুরুদেব ডাক দিলেন শিষ্যকে। এসব সেবার কাজে তারই তো অগ্রাধিকার। ঝোপের আড়াল থেকে ধ্যানস্থ চেলার কাতর কণ্ঠস্বর ভেসে এলো, গুরুদেব, মালায় আছি। আহা থাক, এই বলে দয়াল গুরু নিজেই উনুন ধরালেন, রান্না চালালেন। এবার জল ও বাটনা দরকার। আবার সস্নেহ আহ্বান, আবার বিনীত প্রত্যাখ্যান, গুরুদেব, মালায় আছি, আহা থাক। অগত্যা গুরুদেব নিজেই জোগাড় করে নিলেন, রান্নাও শেষ করলেন পরিপাটি। অবশেষে দুটি পাতা কাটলেন, পাতা পারলেন। এবার একবার শেষ ডাক দিলেন, কোথায় হে বৎস, এসো, প্রসাদ যে প্রস্তুত। এতক্ষণে শিষ্যটির হুঁশ হলো, যাই প্রভু, আর কাহা তক গুরু আজ্ঞা লঙ্ঘন করা যায়। গল্প শেষে ঠাকুর বললেন, দেখো, এমন চেলা যেন হয়েও না। সীতারাম গল্প বলছেন বড় মজার গল্প, গুরু শিষ্যেরই গল্প। গুরুদেব কিছু সঞ্চয়ী, চেলাটি গরিব কিন্তু চতুর। গুরু ঠাকুর দয়া করে তার বাড়িতে নিজেই পদধূলি দিয়েছেন, ভাগ্যের কথা। কিন্তু দুর্ভাগ্য, তার উপযুক্ত সেবার ব্যবস্থা হয় কি করে। তার যে আজ খেতে কাল নেই অবস্থা। জামা কাপড় খুলে গুরুদেব স্নানে গেলেন নিশ্চিন্ত মনে। চেলার চিন্তা এবার ছেদ পড়ল। গুরুদেবের জামাটা নজরে এলো। পকেট হাতড়ে দেখে, কি মজা, কিছু টাকার তহবিল। চেলা নাচতে নাচতে বাজারে গেল। নাচতে নাচতে ভালো মন্দ এটা ওটা কিনে এনে গিন্নিকে দিল। ভোজনে বসে জোগাড় যন্ত্র দেখে গুরুদেব তো আহ্লাদে আটখানা। বললেন, বাবা, তুমি তো আমার গরিব সন্তান, এত সব জোগাড় করলেটা কি করে। শিষ্য ভক্তি প্লুত জবাব দিল, প্রভু, গঙ্গা জলে গঙ্গা পূজা, সবই তো আপনার। আপনার নিয়েই আপনার সেবা করছি। গুরুদেব প্রাণ ভরে আশীর্বাদ করলেন। ফেরার সময় হলো। কাপড়টি তিনি গুছিয়ে পরলেন, জামাটি মাথায় গলালেন। তারপর একবার এ পকেট, একবার ও পকেট, শেষে বুক পকেট। অনেক খোঁজাখুঁজি, কিন্তু বৃথা অন্বেষণ। অবশেষে চেলাকেই জেরা শুরু করলেন। চেলা তো অম্লান বদনে সবিনয় জানালে, প্রভু, আমি তো প্রথম থেকেই বলছি সবই আপনার, আপনার জিনিস দিয়েই আপনার সেবা করছি। গুরু ঠাকুর দুঃখে অভিমানে অভিশাপ দিতে দিতে শিষ্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন। গল্প শেষে ঠাকুরের উপদেশ, এমন গুরু হওয়াও খারাপ, এমন শিষ্য হওয়াও খারাপ। সীতারাম গল্প বলছেন আবার গুরু শিষ্যেরই গল্প। গুরুদেব কিছু লোভী, শিষ্যটি সেই পরিমাণে কৃপণ। গুরুদেব এলেন শিষ্য বাড়ি। শিষ্য তার পত্নী ভক্তি ভরে
প্রণত হল। প্রসন্ন মনে গুরুদেব উপদেশ দিলেন, জানো হে বাপু, দীক্ষার পর শিষ্যের সর্বস্ব, দেহ গেহ ধন সম্পদ আত্মীয় পরিজন সবই গুরুর সম্পত্তি হয়ে যায়। শিষ্যের কোনো স্বাতন্ত্র্য থাকে না। তবে একটি জিনিসে তার চির অধিকার, তা হলো শ্রী গুরুদেবের চরণ যুগল। বুঝলে হে? কৃতার্থ শিষ্য মাথা নাড়ে। শিষ্য ভক্তিমান আনন্দ মনে। গুরুদেব তাই কদিন রয়ে গেলেন। এদিকে একে একে শিষ্যের বহু মূল্যবান জিনিসপত্র পছন্দ মতো তিনি ঝোলায় পড়েন আর বলেন, এটি তো বেশ, ওটি তো বেশ। শিষ্য বড়ই মনমরা হয়ে যায়, রাগও হয় খুব, অথচ মুখে কিছু বলতে পারে না। 4 দিনের দিন গুরুদেব বহু কষ্টে ঝোলা কাঁধে তুলে বললেন, চলি হে, তোমার কল্যাণ হোক। শিষ্য ভারী বিমর্ষ হলো। গুরুদেব তো সবই নিয়ে চললেন। গুরুদেব দরজা পার হবেন, এমন সময় বহু ভেবে চিনতে শিষ্যটি একটি কুড়ুল হাতে নিয়ে তার সামনাসামনি এসে দাঁড়ালো আর বলল, প্রভু, আপনার সম্পত্তি সবই তো আপনি নিয়ে চললেন, এবার আমার সম্পত্তিটি আমি নিয়ে রাখি। সভয়ে গুরুদেব জিজ্ঞেস করলেন, সে জিনিসটি কি বাপু? বিনীত শিষ্য জানালো, আপনার শ্রী চরণ যুগল প্রভু। আপনার মুখেই শ্রীমুখেই শুনেছি একমাত্র ওতেই আমার অধিকার। এই বলে শিষ্য তো তার কুরুলখানা উঁচিয়ে ধরে। তাই না দেখে গুরুদেবের আক্কেল গুরুম প্রাণ ভয়ে চিৎকার করে ওঠেন, করিস কি, করিস কি? তারপর ঝোলা নামিয়ে রেখে পড়ি কি মরি বলে চম্পট। গল্প শেষে ঠাকুর বললেন, এমন গুরু হওয়ার কি বিড়ম্বনা। 1371 সালের জ্যৈষ্ঠ মাস সীতারামের ভ্রমণ সূচির মধ্যে পড়ল একদিন এক ভারী দুর্গম জায়গা, সুন্দরবন অঞ্চলে গদা মথুরা। ঠাকুরের প্রথম পদার্পণ। 3 দিনের অধিষ্ঠান। লোকজন সমাগম মন্দ নয়। একদিন স্থানীয় যুবক কজন এলেন। কথায় কথায় বর্ণাশ্রম প্রসঙ্গ, তুমুল তর্ক বিতর্ক। শাস্ত্র বিশ্বাসী ঠাকুর বহু শাস্ত্র প্রমাণ সহ তাদের বর্ণাশ্রম মাহাত্ম্য বোঝাতে চাইলেন, সফল হলেন না। অবশেষে বললেন, গব্য গড়াংকে ডাকতো, এদের বোঝাতে সেই পারবে। গব্য গড়াং এক শিক্ষক গুরু ভ্রাতা, নৈহাটির শ্রী নিশিকান্ত পাল। ঠাকুরের গ্রন্থাবলী ও কিছু অধ্যাত্ম শাস্ত্র আয়ত্ত করেছেন। স্কুলে পড়ান। বিটকেল ছাত্র ও বন্ধুদের জব্দ করার সুনাম আছে। সুতরাং হাঁক ডেকে স্বভাব। গব্য গড়াঙের সঙ্গে তর্ক যুদ্ধে সমুচিত জবাব পেয়ে যুবকের দল পরাস্ত হয়ে ঘরে ফিরলেন। তারপর সেই সুন্দরবনের বনে সন্ধ্যাবেলায় বটবৃক্ষের তলায় চৌকি আসীন সীতারাম গব্য গড়াঙের কাহিনী শোনালেন। এক বিচক্ষণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত এক গ্রামে যজ্ঞ আদি সেরে প্রাপ্য দান সামগ্রী সঙ্গে নিয়ে আপনার ঘরে ফিরছেন। মাঝ রাস্তায় চাষাদের গ্রাম। তারা বেশ বলবান বটে, তবে বুদ্ধির তেমন খ্যাতি নেই। উপরন্তু একরোখা ও দুর্বল পীড়ক। পণ্ডিত মশাই এগুতেই তারা তাকে পাকড়াও করল। এইসব মালপত্র কোথা থেকে আনলেন? যথোচিত জবাব দিয়েও রেহাই পেল না পণ্ডিত। টানতে টানতে তারা তাকে নিয়ে চলল তাদের গ্রামের ভেতর। বললে, আমাদের এক মস্ত পণ্ডিত আছেন, দাদা ঠাকুর। আপনি যদি তাকে তর্কে হারাতে পারেন, পুঁটলি নিয়ে ঘরে ফিরতে পারবেন, নতুবা নয়। নিরুপায় পণ্ডিত দাদা ঠাকুরের কাছে চললেন। দাদা ঠাকুর নয়, দা ঠাকুর তর্কে কাটাবার জন্য কোমর বেঁধেই আছেন। পণ্ডিতজি যেতেই বিকট প্রশ্নবান, বলুন তো, গব্য গড়াঙের মানে দেখি কত বড় পণ্ডিত? পণ্ডিত মশাই তো হতবাক, এমন শব্দ তো কখনো শোনেননি। প্রকৃত প্রত্যয় নির্ধারণ, ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয় করতে গিয়ে গলদ ঘর্ম হলেন। অবশেষে
অবাক হয়ে হার মানলেন। চাষার দল হাততালি দিয়ে চিৎকার করে উঠল, পণ্ডিত হেরে গেল, পণ্ডিত হেরে গেল। লজ্জায় মাথা হেঁট করে বিষণ্ণ মনে শূন্য হাতে পণ্ডিত বাড়ি ফিরলেন। তার দিনহীন অবস্থা দেখে কনিষ্ঠ ভাই এগিয়ে এসে জিজ্ঞেস করলে, দাদা, মুখটা শুকনো দেখছি কেন? কি হয়েছে, খুলে বলো। আদ্যপান্ত শুনে দাদাকে সান্ত্বনা দিয়ে সে বললে, এই কথা দাদা গো, এই প্রশ্নের উত্তর দেওয়া তোমার পাণ্ডিত্যের কর্ম নয়। আমি এর উত্তর দিয়ে আসব, আর ফিরিয়ে আনবো তোমার ঋত ধন। মন খারাপ করো না। পরের দিন কিছু জিনিসপত্র সাজিয়ে নিয়ে ভাই তো জয় যাত্রা করলো। আবার সেই চাষার গ্রাম, সেই ধরপাকড়, সেই প্রশ্নবান। ভাই তো তৈরি হয়েই এসেছিল। দাদা ঠাকুরের মুখে গব্য গড়ান শোনা মাত্রই সে লাফিয়ে উঠে তার কান দুটি রীতিমতো পাকড়ে ধরল। তারপর সজোরে এক চড় মেরে বিকট চিৎকার করে উঠল, গো মূর্খ, আগেই গব্য গড়াং। প্রথমে ছড় ছড়াং জল ছিটানো, তারপর ছড়াং ছড়াং ঝাঁট দেওয়া, তারপর পত্র পড়াং পাতা দেওয়া, তারপর চিড় বিচিরাং চিড়ে দেওয়া, তারপর গব্য গড়াং দই দেওয়া। এই না বলে সজোরে দাদা ঠাকুরের এগালে চর ওগালে চর। দাদা ঠাকুরের চোখে সর্ষে ফুল। চাষাদের এবার ধারণা পাল্টালো, তাহলে তাদের পণ্ডিতের চেয়েও বড় পণ্ডিত এখনো জগতে আছে। বিজয়ী ভাই জিনিসপত্র বাগিয়ে গুছিয়ে নিয়ে হাসতে হাসতে এবার বাড়ি ফিরে এলো। সীতারামের প্রিয়তম ভাষা নিঃসন্দেহে দেবভাষা সংস্কৃত। এই সংস্কৃত ভাষাতেই তার অগাধ ব্যুৎপত্তি ও অবাধ সঞ্চরণ। সংস্কৃত ভাষা সমস্ত রসেরই আকর, হাস্য রসেরও শ্রেষ্ঠ খনি। বিদগ্ধ পণ্ডিতদের মধ্যে নানান হাসির গল্প সুপ্রচলিত। সেগুলি একদিক দিয়ে যেমন তাদের অতুলনীয় রসবোধের পরিচয়ও, তেমনি গভীর ব্যাকরণ জ্ঞানের প্রমাণবাহী। এমনি একটি গল্প শোনালেন সীতারাম তার দুই সুশিক্ষিত একই নামধারী প্রিয় শিষ্যদ্বয়। শুনিলৌকে তত্ত্বনিধি নামে এক প্রাচীন পণ্ডিত। আচ্ছা, তার আগে বলি, সুনীলৌ কে শ্রী সুনীল কৃষ্ণ সিংহ ও সুনীল কুমার মজুমদার জজ বাবা ঠাকুর রঙ্গঘরে উভয়কে একত্রে ডাকতেন সুনীলৌ বলে। এবার গল্প। তত্ত্বনিধি নামে এক প্রাচীন পণ্ডিত, অশীতিপর বৃদ্ধ, বিখ্যাত পণ্ডিত, বহু ছাত্র মুখরিত চতুষ্পাঠী। সেই তত্ত্বনিধি মশাইয়ের পাদুকা যুগল একদিন হারিয়ে গেল। অনেক খুঁজেও বার করতে না পেরে ছাত্রদের বললেন, আমার পাদুকা যে বার করে দিতে পারবে তার একদিন অনধ্যায়। এক ছাত্র পাদুকা খুঁজে পেয়ে সানন্দে জানালে, তত্ত্বনিধিস্য পাদুকা প্রাপ্তা, অর্থাৎ তত্ত্বনিধির পাদুকা পাওয়া গিয়েছে। পাদুকা পেয়ে পণ্ডিত মশাই খুবই খুশি হলেন বটে, কিন্তু ছাত্রের ভুল সংস্কৃত শুনে ভারী বিমর্ষ হলেন। তত্ত্বনিধি কারান্ত শব্দ, ষষ্ঠীর এক বচনে তত্ত্বনিধি হওয়ার কথা, কিন্তু হতভাগা ছাত্রটি বলছে তত্ত্বনিধিস্য। অনধ্যায় মঞ্জুর তো হলোই না, উপরন্তু পণ্ডিতজি ছাত্রটির কানের দিকে হাত বাড়ালেন। ছাত্রটি তখনই বিনীতভাবে নিবেদন করল, প্রভো নৈতৎ দুষ্টাং তত্ত্বনিধের দন্ততাৎ। প্রভু, এটি ভুল নয়, কারণ তত্ত্বনিধি অদন্ত। অদন্ত শব্দটির সাধারণ ব্যাকরণ ঘটিত অর্থ অকারান্ত শব্দ, কিন্তু ছাত্রটি দন্তহীন অর্থে প্রয়োগ করেছে। পূর্বেই বলা হয়েছে পণ্ডিত মশাই অশীতিপর বৃদ্ধ। কথা প্রসঙ্গে সীতারাম পণ্ডিতদের আরেকটি গল্প বললেন। গল্পটি অবশ্য বাংলায়। রন্ধন কার্যের অবসরে এক নূতন রন্ধন শিক্ষার্থী ঠাকুরের সম্মুখে এসে দাঁড়ালেন। সীতারাম, আজ তোর রান্নায় তন্ত্রধারক কে? শিক্ষানবিশ, কাকাজি।
তিনি পাকা লোক। তন্ত্রধারক পাকা হলে পূজকের কিছু না জানলেও চলে। সীতারাম। তবে এক তন্ত্রধারক ও পূজকের গল্প শোনো। পূজককে পূজার আসনে বসিয়ে তন্ত্রধারক জিজ্ঞাসা করলেন, বাবা, ধেনু মুদ্রা দেখাও তো। পূজক নীরব। আর দুবার জিজ্ঞেস করতেই নিরুপায় পূজক আসনের উপরেই হামাগুড়ি ভঙ্গিতে চতুষ্পদ হয়ে বললে, আজ্ঞে এই হলো ধেনু। পরে একটি পদ পশ্চাতে তন্ত্রধারকের গায়েই সজোরে আঘাত করে জানালে, আর এই হলো মুদ্রা। পণ্ডিত নামধারী অথচ বিদ্যা বুদ্ধি শূন্য এমন একটি গ্রাম্য ঠাকুর মশাইয়ের গল্প সীতারাম অনেকবারই বলেছেন। আজ তিনি ঘোগরোলা তারপর সেই গল্পটি শুরু করতেন। এক গণ্ড গ্রামে ছিল গণ্ডমূর্খ এক পুরোহিত। ক্রিয়াকর্ম কিছুই সে জানত না, শাস্ত্র জ্ঞানের বালাই ছিল না, এমনকি পাঁজি পুঁথিরও ধার ধারত না। তবুও গ্রামের সরল লোক তার কথাতেই নির্ভর করে চলত, দ্বিতীয় আর কোনো ব্রাহ্মণ ছিল না বলে। সেই পুরোহিতের ছিল একগোছা লাঠি। অমাবস্যা বা পূর্ণিমার পরদিন থেকে সেই লাঠির গোছা থেকে একটি একটি করে লাঠি সে সরিয়ে রাখত। গ্রামের কেউ যখন জিজ্ঞেস করত, ঠাকুর মশাই আজ কি তিথি, তখন সে তার ঘরে ঢুকে কটা লাঠি সরানো হয়েছে দেখে কি তিথি তা বাতলে দিল। একদিন কিন্তু ঘটে গেল এক বিপর্যয়। ঠাকুর মশাইয়ের সুগৃহিণী সেদিন ঘর পরিষ্কার করতে ঢুকে সমস্ত লাঠিগুলিকে এক এক করে গুছিয়ে এক পাশে রাখলেন। এদিকে ওই দিনেই একজন বুড়ি তিথি জানতে এসেছে। পুরোহিত ঘরে ঢুকে তো মাথায় হাত দিয়ে বসলেন। তারপর একটা উদ্ভট তিথি মনে মনে ঠাউরে বাইরে এসে বুড়িমাকে গম্ভীরভাবে জানালেন, আজ ঘোগরোলা তিথি, খুব পুণ্য তিথি। এই তিথিতে দান ধ্যানের সহস্র গুণ ফল। বুড়িমা তা শুনে পুলকিত কলেবরে তো সাধ্যের অতিরিক্ত দান করলেন ওই পুরোহিতকে। এইভাবে পণ্ডিতের দিন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হয়। শুধু তিথি নির্ধারণই নয়, প্রায় দিনই বিকেলের দিকে চণ্ডী মণ্ডপের তলায় তার পাঠের আসর বসে। সামনে পাতা থাকে একটা বড় রেকাবি। সেই রেকাবি ভক্তদের শ্রদ্ধার দানে ভারী হয়ে ওঠে। পণ্ডিত পাঠ করে, তার সামনে ধরা থাকে একটা অতি পুরাতন পুঁথি, যার মর্ম সে কিছুই বোঝে না। পুঁথিটির দিকে তাকিয়ে আপন মনে পণ্ডিত বলে চলে মন গড়া কত আজব কাহিনী। কোনোদিন হনুমানজির বস্ত্রহরণ, কোনোদিন বা দ্রৌপদীর দেশলাই ভক্ষণ ইত্যাদি। একদিন পাঠ চলছে, সে সময় চণ্ডী মণ্ডপের পাশ দিয়ে চলে যাচ্ছেন এক ভিনদেশী পণ্ডিত। তাকে দেখে গ্রামবাসীরা শ্রদ্ধার সঙ্গে ডেকে এনে সমাদরে সভার মাঝে বসালো ঠাকুর মশাইয়ের পাঠ শোনাবার জন্য। ঠাকুর মশাইয়ের পাঠ কিছুটা শোনবার পরেই তো পণ্ডিতের চক্ষু স্থির। এদিকে ঠাকুর মশাইও নিজের বিপদ বুঝতে পেরে বিপন্ন বোধ করছেন। কি আর করেন, তাড়াতাড়ি পাঠ শেষ করে একটা ছড়া সুর করে গেয়ে উঠলেন, যার মর্মার্থ হলো, আমি এখানে নিত্য পাঠ করছি, মধ্যাহ্নে কই মাছের ঝোল দিয়ে অন্ন ভোজন, রাত্রে লুচি ভক্ষণ, আর নগদ 3 টাকা আমার বরাদ্দ। যিনি এখানে ব্যাঘাত সৃষ্টি করবেন তার অকল্যাণ হবে, অপঘাত হবে। আজ এখানেই বেদব্যাসের বিশ্রাম। এর মধ্যেই নতুন পণ্ডিত সব বুঝতে পেরেছেন। তিনিও বুদ্ধি আঁটতে লাগলেন কিভাবে এই পণ্ডিত কুলের কলঙ্ককে জব্দ করা যায়। পাঠ শেষে সবাই যখন পুরোহিতজিকে ভক্তি ভরে প্রণাম করছে, পণ্ডিতজিও তাদের পিছু পিছু গিয়ে সভক্তি প্রণাম জানালেন আর সবিনয়ে বললেন, আপনার চরণে আমার একটি প্রার্থনা আছে। পণ্ডিতজির বিনয়ে মুগ্ধ হয়ে পুরোহিত জিজ্ঞেস করলেন, বলুন বলুন, কি চান আপনি? আপনার একগাছা দাড়ি। এ আর বেশি কথা কি? পুরোহিত সঙ্গে সঙ্গে একগাছি দাড়ি ছিঁড়ে তার করুণাহস্ত প্রসারিত করে দিলেন।
আর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই অমূল্য দানটি মাথায় ঠেকিয়ে বুকের মধ্যে লুকিয়ে নিয়ে পণ্ডিতজি ধীরে ধীরে ভিড় ঠেলে বেরিয়ে এলেন। তিনি বেরিয়ে আসতেই কিছু গ্রামের মুরব্বী তাঁকে সাগ্রহে জিজ্ঞাসা করল, পণ্ডিত মশাই, আপনি ঠাকুর মশাইয়ের দাড়ি কি জন্য বাড়ি নিয়ে যাচ্ছেন? পণ্ডিত মশাই করজোরে ভক্তিপ্লুত প্রণাম জানালেন ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে। তারপর বললেন, তোমাদের ঠাকুর মশাই কি সামান্য মানুষ? ওর একগাছি দাড়ির মহিমাই বলে শেষ করা যায় না। ওর একগাছি দাড়ি যে বাড়িতে থাকবে সে বাড়িতে ধনে পুত্রে লক্ষ্মী লাভ হবে, কোনোদিন অকাল মৃত্যু হবে না। তার কথা শেষ হতে না হতেই মুরব্বীরা ছুটে চলল পুরোহিতজির দিকে। তারপর সেই একই প্রার্থনা, ঠাকুর মশাই একগাছি দাড়ি। ঠাকুর মশাই তাই দিলেন। মুরব্বীদের কাছে দাড়ির মহিমা জেনে বাকি গ্রামবাসীরাও দলে দলে ছুটে এলো। ঠাকুর মশাই একগাছি দাড়ি। ঠাকুর মশাই কত আর দাড়ি দেন। এদিকে ঠেলাঠেলিতে ঠাকুর মশাই তো চিৎপটাং। তখন গ্রামবাসীদের আনন্দ আর দেখে কে? এমন অমূল্য নিধি কি সহজে হাতছাড়া করা যায়? চিৎপটাং ঠাকুর মশাইয়ের বুকের উপর বসে সবাই পরপর করে দাড়ি উপড়াতে লাগলো। দূর গ্রামের পণ্ডিতজি ততক্ষণ স্বগৃহে পৌঁছে গেছেন। সীতারাম মাতাল জমিদারের বেশ মজার একটা গল্প খুব রসিয়ে বলতেন। জমিদার বাবুর দুর্গা বাড়িতে বিরাট ঘটা করে দুর্গা পূজা হচ্ছে। আয়োজনের কোনো ত্রুটি নেই। ডাকের সাজের প্রতিমা, ফুল ও আলোর সাজসজ্জা, সেরা ব্যান্ডের বাজনা, বাজির মহড়া, লোক লস্কর, আত্মীয় স্বজন, হইচই, কোনো কিছুরই অভাব নেই। বেশ ভাবযুক্ত হয়ে বসে অভিজ্ঞ ঠাকুর মশাই অনর্গল মন্ত্র উচ্চারণ করে চলেছেন। পূজার সব অঙ্গই নিখুঁত, কিন্তু সবাকার মনেই একটা দুঃখ, একটা অভাব বড় দুর্বিষহ হয়ে উঠেছে। জমিদার বাবু নিজে পূজার একদিনও তাঁর আরাম ঘর ছেড়ে নিচে নেমে আসছেন না পূজা দেখতে। একটিবার মাকে প্রণাম করেও যাচ্ছেন না। নিজের ছেলে বউরাও তেমনি। তাকে ডাকবার যেন কারো গরজ নেই। পূজার শেষ দিন মহানবমী তিথি। গ্রামের মাতব্বররা আর থাকতে পারলেন না। জমিদার মশাইকে আজ তারা জোর করে উপর থেকে নামাবেই। আত্মীয় স্বজনরা বাধা দিল, কিন্তু সে বাধা অগ্রাহ্য করে তারা দল বেঁধে এগিয়ে গেল কর্তা বাবুর আরাম ঘরের দিকে। বাবু, আজ অন্তত একবার মাকে দেখবেন চলুন, প্রণাম করবেন চলুন। ধাক্কা ধাক্কিতে দরজা খুলতেই তাদের চক্ষু ছানা বড়া। জমিদার মশাই কারণ সুধা পান করে বেহুঁশ হয়ে উল্টে পড়ে আছেন। মুখে কোনো কথা নেই। পাশে পড়ে আছে বেশ কয়েকটাই বোতল আর গ্লাস। কদিন ধরে এই চলছে। অনেক কষ্টে চেঁচামেচিতে জমিদার মশাইয়ের হুঁশ এলো। গ্রামবাসীর প্রার্থনা শুনে তিনি জড়িত কণ্ঠে বললেন, আহা আহা, মার পূজা তো বেশ হচ্ছে। এখান থেকেই আমি নিঃশেষে সব টের পাচ্ছি। আমাকে আবার টানাটানি কেন? ভক্তেরা নাছোড়বান্দা কোনো প্রকারে কোল পাঁজা করে জমিদার মশাইকে তুলে নিয়ে এসে কোনো রকমে পূজা মণ্ডপে মার কাছে তারা দাঁড় করিয়ে দিল। তিনি তো টলটলায়মান। দুজন দুদিক থেকে তাকে সভয়ে ধরে আছে। এদিকে প্রতিমার দিকে তাকাতেই জমিদার মশাইয়ের নজরে পড়ল সিংহ অসুরের হাত সরসে কামড়ে ধরেছে, গায়ে সজোরে থাবা বসিয়ে দিয়েছে। তারই ফলে অসুরের গা বেয়ে রক্ত ঝরে পড়ছে অঝরে। অসুরের গায়ে রক্তের ঢেউ দেখে জমিদার মশাইয়ের মাথায় খুন চড়ে গেল। ক্রোধে আরক্তিম হয়ে বলে উঠলেন, কি আস্পর্ধার কথা! এই যে খুনোখুনি কাণ্ড! দেখ, ভালো চাস তো এখনই ছেড়ে দে বলছি, দে, ছেড়ে দে। জমিদার বাবুর তর্জন গর্জন শুনে পাত্র মিত্ররা এগিয়ে এসে জিজ্ঞেস করলে, কি হলো কর্তা? কে ছেড়ে দেবে? কাকে ছেড়ে দেবে? আরে দেখতে পাচ্ছ না সিংহটা কেমন কামড়ে ধরেছে? নিয়ে আয় তো বন্দুকটা দেখি। সবাই মিলে অনেক কষ্টে জমিদার মশাইকে বোঝালো, আজ্ঞে, ও তো মাটির সিংহ, আসলে নয়। আর গায়ে যে রক্ত ঝরছে ওটা তো লাল রং বই, অন্য কিছু নয়। ও, তাহলে এসব সত্যি নয়, সাজানো? তবে থাকবে।
জমিদার মশাই অনেকটা শান্ত হলেন। এবার সুযোগ বুঝে পুরোহিত মশাই এগিয়ে এসে জমিদার বাবুর হাতে সচন্দন পুষ্প বিল্লপত্র গুঁজে দিয়ে বললেন, কর্তামশাই, এখন মন্ত্র বলুন, মাকে পুষ্পাঞ্জলি দিন। কর্তামশাই তো তখনও টলছেন। এদিকে হাতের পুষ্পাঞ্জলি মায়ের পায়ে ছুঁড়ে দিতে গিয়ে তিনি নিজেই হুমড়ি খেয়ে পড়লেন সামনে প্রতিষ্ঠিত ঘটের উপর। ঘট ভেঙে চুরমার, চতুর্দিকে জলে জলময় হয়ে গেল। এবার বাবুমশাই চেষ্টা করলেন উঠে দাঁড়াবার। সেই চেষ্টাতে উল্টে পড়লেন সাজানো নৈবেদ্যের উপর। চাল, ফল, মূল, নাড়ু সব চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে হাতে ভর করে উঠতে যাবেন, এবার উল্টে পড়লেন পূজকেরই ঘাড়ে। পূজকের তো চিরে চ্যাপ্টা হবার দাখিল। তার আর্তনাদ শুনে তাকে বাঁচাতে গিয়ে এবার বাবুমশাই গিয়ে পড়লেন একেবারে দুর্গা প্রতিমার উপর। সমস্ত লণ্ডভণ্ড, প্রতিমা ভেঙে চুরমার। এতক্ষণে জমিদার মশাই বহু কষ্টে দাঁড়িয়ে উঠেছেন। এক পাশে ছিল কলা বউ। শেষে কলা বউয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, উহ, বড্ড সামলেছি। একেবারে ছোট মাপের ক্ষুদ্রকায় কিন্তু গভীর অর্থবহ চুটকি গল্পের সঞ্চয়ও বড় একটা কম নেই ঠ্যাপার ঝুলিতে। 1977 সালের এক সময়কার কথা। সে সময়টা ভোটে বিপুল জয়লাভের পর জনতা সরকার সদ্য সদ্য দেশের শাসনভার গ্রহণ করেছে। তা নিয়ে চতুর্দিকে বিজয় উল্লাস। সে সংবাদ পেয়ে সীতারাম একটু গম্ভীর ভাবেই বললেন, হ্যাঁ রে, এতে মৃগয়া বন্ধ হবে কি? কেউই বুঝছে না সীতারাম কি বলতে চাইছেন। সবাই উন্মুখ হয়ে আছে তার বক্তব্য শোনবার জন্য। সীতারাম রহস্য ভেদ করলেন। শ্রীরামচন্দ্র সিংহাসনে আরোহণ করেছেন। প্রজাকুল আনন্দে আত্মহারা। রাজ্যের সর্বত্র উৎসব চলেছে। এই আনন্দ উৎসবের খবর বনেতেও পৌঁছাল। যুবরাজ রামচন্দ্র রাজাধিরাজ হয়েছেন। এ সংবাদে বনের পশুরাও আনন্দে নৃত্য করতে লাগলো। তা দেখে পশুরাজ সিংহ কিছুটা উদাস ভাবেই বলল, তোমরা তো আনন্দে নাচছ নতুন রাজা হয়েছে বলে, কিন্তু আমি ভাবছি কি জানো, এর দ্বারা মৃগয়া বন্ধ হবে কি? এক ভক্ত এসে সোৎসাহে এক দুর্গম তীর্থের বর্ণনা দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে জানা গেল তিনি নিজে তীর্থে যাননি, তবে তার এক পরিচিত বন্ধুর মুখ থেকে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শুনে যা জেনেছেন তাই ব্যক্ত করেছেন। সীতারাম বললেন, শোনো তবে একটা মজার গল্প। একটি ছেলে খুব গর্ব করে কলকাতা শহরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছে গ্রামের বন্ধুদের কাছে। কি বড় শহর কলকাতা! বড় বড় রাস্তাঘাট, বিরাট বিরাট বাড়ি, রকম বেরকমের জিনিস সাজানো মস্ত মস্ত দোকান। ঢুকতেই 10 তালগাছ সমান হাওড়ার পুল, তার নিচের গঙ্গা, সেই গঙ্গা দিয়ে চলেছে বড় বড় জাহাজ। পুলের উপরে আবার সারি সারি বাস, লরি, বাসের মাথায় বাস, আরো কত কি। আরো আছে মনুমেন্ট, চিড়িয়াখানা, আর আমাদের গ্রামের চেয়েও বড় একখানা খেলার মাঠ। কলকাতার গল্প শুনে অবাক বিস্ময়ে বন্ধুরা ছেলেটির দিকে তাকিয়ে থাকে। সাগ্রহে জিজ্ঞেস করে, হ্যাঁ ভাই, তুই কবে কলকাতায় গেছলি? বন্ধুটির সাহসিক উত্তর, আরে ভাই, আমি কি কলকাতায় গেছি নাকি? কাল আমার দাদা কলকাতা যাবে। সীতারাম ফল ভোগে বসেছেন। নানা রকমের ফল মিষ্টি সাজানো থালা। নেন তো সামান্যই, তবে কোথায় কি আছে সবটা খুঁটিয়ে দেখা চাই। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কিছু মিষ্টি তুলে নিয়ে বললেন, হ্যাঁ রে, এগুলি কি বাজারের আমদানি? বাজারের তৈরি মিষ্টি নেন না, তবুও এক ভক্তের প্রার্থনায় শুধু সাজিয়ে দেওয়া হয়েছে। ভক্তটি আবার পাশেই বসে দেখছেন ঠাকুর কতটুকু সেগুলি গ্রহণ করেন। সীতারামের আপত্তি দেখে সেবক সেগুলি সরিয়ে নিতে চায়। সীতারাম কিন্তু হাসতে হাসতে তাকে বারণ করেন, যে আসছে তাকে আসতে দাও।
তারপর মুখ প্রক্ষালনান্তে বলেন, হ্যাঁ রে, তোরা সেই গল্পটা শুনেছিস? এক নিমন্ত্রণ বাড়ি, মাছ মাংস পোলাও কালিয়া থেকে দই মিষ্টি পর্যন্ত সবকিছুরই ঢালাও আয়োজন। নিমন্ত্রিত নানা অতিথিদের মধ্যে একজন বৈষ্ণব বাবাজিও রয়েছেন। গলায় কণ্ঠী ও মালা, কপালে তিলক ফোঁটা। বাবাজি প্রেমিক পুরুষ, সকলের সঙ্গে এক পংক্তিতেই সেবায় বসেছেন। নানা রকম সুখাদ্য বন্টনের পর পরিবেশনকারী ঘুরতে ঘুরতে মাংসের বালতি নিয়ে বাবাজির পাতে মাংস দিতে গিয়ে থমকে জিভ কেটে ফেলেছেন নিজের ভুলের জন্য। তাকে আশ্বস্ত করে বাবাজি বলেছেন, হ্যাঁ, মাংস খাই না ঠিকই, তবে ঝোল আলু চলতে পারে, তবে শুধু ঝোল আলুই দিয়ে যাই। এই কথা বলে পরিবেশক বেছে বেছে আলু সহ ঝোল দিচ্ছেন, কিন্তু অসাবধানতাবশত কিছু মাংসের টুকরো চামচেতে উঠে এসেছে। তিনি ইতস্তত করছেন, তা দেখে বাবাজি সস্নেহে বললেন, তা হোক, যা এসে গেছে তাকে আসতে দাও, ওতে কোনো আপত্তি নেই। সীতারামের অন্নপ্রসাদ নেওয়া সবেমাত্র শেষ হয়েছে। ভক্তিমতী মাইদের মধ্যে প্রসাদ নিয়ে কাড়াকাড়ি, কেউ এ বাটি, কেউ ও বাটি, কেউ বা পাতের তলায় যা দু চারটে ডাঁটার ছিবড়ে পড়েছিল তাই সযত্নে কুড়িয়ে মুখে দেন। তা দেখে সীতারাম হাসতে হাসতে বলেন, তোরা আখের ছিবড়ের গল্প জানিস তো? একটা হ্যাংলা লোক রাস্তা দিয়ে চলতে চলতে এক জায়গায় এসে দেখে কতকগুলো আখের ছিবড়ে পড়ে আছে। সেগুলি তখনই তুলে সে মুখে ফেলে দিয়ে চিবুতে লাগলো। তারপর অনেক চেষ্টাতেও সেগুলি থেকে একটুও রস বেরোলো না দেখে সে হতাশায় সুরে বলল, দূর, শালা কি ক্যাংলা রে, এমনই আখ খাওয়া খেয়েছে যে এর মধ্যে সামান্য রসও রাখেনি। কলকাতায় কোনো বিত্তবান ভক্ত গৃহে 3 দিন অবস্থান করেছেন সীতারাম। বহু অর্থ ব্যয় ও অকাতর পরিশ্রমে নিত্য অন্নদান, নরনারায়ণ সেবা, বিশিষ্ট অতিথি ও সাধু সজ্জনদের যথাযোগ্য আপ্যায়ন, সুসজ্জিত মঞ্চে সীতারামের নিত্য ভাষণ দান ও দর্শন দানের সুব্যবস্থা হয়েছে। এবার বিদায় লগ্ন আসন্ন। সীতারাম জনসমুদ্র ভেদ করে গাড়িতে উঠলেন। গৃহস্বামী ভিড় ঠেলে সীতারামের কাছে এসে অশ্রু গদগদ কণ্ঠে প্রার্থনা জানালেন, বাবা, আবার কবে আসবেন? গৃহস্বামীর এই 3 দিনে কত বিত্ত ক্ষয়, কত পরিশ্রম, কত দুশ্চিন্তাই না গেল, এই কথা স্মরণ করিয়ে দিয়ে সীতারাম মধুর হেসে চরম ব্যস্ততার মধ্যে গাড়িতে অর্ধ প্রবিষ্ট অবস্থায় গল্প বাঁধলেন। গ্রামের জমিদার হরিদাস বাবুর আলুর আড়তে আগুন লেগেছে। কি করে তা জানতে পেরে গ্রামের শান্তে পাগলা কোথা থেকে এক খাবলা নুন হাতে নিয়ে সেখানে এসে পৌঁছে গেছে। সেই পোড়া আলু এক একটি করে মাটিতে রেখে হাত দিয়ে থাবড়া মেরে ফটাস করে সে ফাটাচ্ছে, আর নুন মাখিয়ে মাখিয়ে দিব্যি আরাম করে বসে বসে খাচ্ছে। এইভাবে আলু পোড়া খেতে খেতে পেটটি যখন তার ভরে গেল, সে তখন জমিদার মশাইয়ের কাছে গিয়ে নমস্কার জানিয়ে আগ্রহে জিজ্ঞেস করলো, বাবু, আবার কবে আগুন লাগবে? সীতারাম নামের আগুন প্রেমের আগুন জ্বালিয়েছিলেন। সীতারাম নামের আগুন প্রেমের আগুন জ্বালিয়েছিলেন। কত মানুষ, সমাজ, সংসার, আত্মীয় স্বজন সব ভুলে সেই দুঃখ তাপ দহন দৈবী বহ্নোৎসবে মেতেছিল। তার স্থূল লীলার অবসানে বাহ্য বিরহে কাতর আজ তাদের সবার সম্মিলিত অশ্রু সজল জিজ্ঞাসা, ঠাকুর, আবার কবে আগুন লাগবে? জয় গুরু।